টেলিভিশন কথোপকথন। আপনারা জানেন আরো একটি উদ্বেগজনক খবর, সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে আরো একটি মামলা জড়ানো হয়েছে, দুদকের মামলায়। প্রশ্নটা উঠছে এরকম যে 1 মাস পর যদি সত্যিই নির্বাচন হয়ে থাকে তাহলে সরকার এতটা অ্যাগ্রেসিভ কেন? শুধু আনিস আলমগীরের ক্ষেত্রে নয়, আমরা বিভিন্ন ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল করছি। যেমন একজন উপদেষ্টাকে যখন কোন প্রতিষ্ঠানের পরিচালক পদে দেওয়া হয় সেটি আরো সিগনিফিকেন্ট, আরো কোশ্চেন হয়ে দাঁড়ায় আমাদের সামনে। আসলে কি হতে যাচ্ছে, কোন বাংলাদেশ আমাদের জন্য অপেক্ষা করছে, এসব বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বিবিসির বাংলা সার্ভিসের সাবেক প্রধান, দীর্ঘদিন যিনি বিবিসির হেডকোয়ার্টারে কাটিয়েছেন তার পেশাগত জীবনে, সিনিয়র সাংবাদিক সাবির মুস্তাফা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। যে কথাগুলো ভূমিকাতে বলছিলাম, পশ্চিমা দেশগুলোতে এভাবে নির্যাতন হয় কিনা সাংবাদিকদের উপরে কোন রাজনৈতিক সরকারের পক্ষ থেকে? এখন তো রাজনৈতিক সরকার নয়, এখন তো অন্তর্বর্তী একটা সরকার, তাই না? আমরা নিরপেক্ষ বলতে পারি সেই জায়গা থেকে। দেখুন, পশ্চিমা বিশ্বে সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে না, সেটা পরিষ্কার। তবে সাংবাদিক মানে এখানে শুধু সাংবাদিক না, যে কেউ কোনো সুনির্দিষ্ট অপরাধ করলে সেই সুনির্দিষ্ট অপরাধের জন্যই তার বিচার হবে, এবং সেই বিচার প্রক্রিয়ায় আপনার জামিনের একটা ব্যাপার আছে। বেশিরভাগ লোকই জামিন পায়। শুধুমাত্র কারা জামিন পায় না, যারা মনে হয় যে তারা দেশ থেকে পালিয়ে যেতে পারে বা দেশ থেকে চলে যেতে পারে, এরকম একটা আশঙ্কা যদি থাকে, ফ্লাইট রিস্ক যেটাকে বলে। আর একটা হতে পারে যে যারা আর কি জেল থেকে বেরিয়ে সাক্ষ্য প্রমাণ নষ্ট করতে পারবে বা সাক্ষীদেরকে হুমকি দিতে পারবে, সেরকম। কিন্তু বাংলাদেশের সাংবাদিকদের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে যে যারা জেলে আছে তারা হয়তো কয়েকজন দেশ থেকে চলে যাওয়ার মানে বিদেশ যাওয়ার পথে তাদেরকে ধরা হয়েছে, গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। তো সেদিক থেকে তারা বলতেই পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি একটা সাংবাদিককে কোনো বিচার ছাড়া বছরের বেশি সময় ধরে রাখছেন, এইটা তো কোনো গণতান্ত্রিক বা কোনো নিয়মতান্ত্রিক পথ মানে উপায় বলা চলে না। শুধু সাংবাদিক কেন, আপনি দেখেন অনেক রাজনীতিবিদ 1 বছর 1.5 বছর কারাগারে আছে, কোনো বিচার হচ্ছে না, কিন্তু তারা তদন্ত করে যাচ্ছে, বিভিন্ন সময় তদন্ত করে যাচ্ছে, তাদের বিভিন্ন হত্যা মামলায় তাদের নাম দেখানো হচ্ছে, কিন্তু সেই হত্যা মামলাগুলো আর কোনো সুরাহা হয় না, কারণ সেখানে কোনো প্রমাণ পাচ্ছে না। তারা কোনোভাবে এই লোকদেরকে সেই হত্যার সাথে যুক্ত করতে পারছে না, এবং এটা যে পারবে না এটা সবসময়। একটু যোগ করতে চাই, তদন্ত হচ্ছে না মানে 71 মঞ্চ থেকে যখন মুক্তিযোদ্ধাদের আটক করা হলো, আপনি জানেন নিশ্চয়ই যে আমাকে আটক করা হয়েছিল, আদৌ জানি না কি কারণ আটক করা হয়েছিল, সবাইকে সন্ত্রাস বিরোধী আইনে দিয়ে দেওয়া হলো। এবং যখন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতের সামনে এইভাবে বক্তব্য উপস্থাপন করলো যে অধিকতর তদন্ত প্রয়োজন, আমরা তদন্ত শুরু করব, আরো বেশি করব, প্রয়োজনে রিমান্ডে নেব, এগুলো কিছুই না, সব দেখা যাচ্ছে হয়রানিমূলক। তো বাংলাদেশের তো এই গত 1.5 বছরে যেটা হয়েছে, এগুলোকে বলা হয় যে আরবিট্রারি অ্যারেস্ট। একেবারে মানে কোন ফালতু মামলায় আপনি কাউকে প্রতিহিংসা পরায়ণতার মানে বসে তাদেরকে গ্রেফতার করছেন। এখন আপনি যেটা বলছিলেন যে অন্তর্বর্তী সরকার তো নিরপেক্ষ হওয়ার কথা, কিন্তু এই সরকার যে নিরপেক্ষ না সেটা আমরা প্রথম দিন থেকে বুঝেছি। এটার কারণ হচ্ছে যে এই সরকারের আশেপাশে মানে সরকারের বলয়ে যেসব উগ্রবাদী সংগঠন বা গোষ্ঠী আছে, তারা তো কোনোভাবেই এই সরকারকে নিরপেক্ষভাবে কাজ করতে দিবে না, এবং সেটা হয়ও নাই। এবং সরকার, বিশেষ করে চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনূস, এদেরকেই মনে করেছেন যে তারাই হচ্ছে সূর্য সন্তান, তো তাদের কথা অনুযায়ী তাকে চলতে হবে। সেজন্যই আমরা দেখেছি যে এত মানে হিংসাত্মক কাজ হয়েছে, মবক্রেসি মানে বম্ব ভায়োলেন্স হয়েছে, প্রতিষ্ঠান ভাঙাচোরা হয়েছে, তারপরে সরকার কোনো পদক্ষেপ নেয়নি, বরঞ্চ তাদেরকে নানা মানে প্রকারান্তরে তাদেরকে মানে তাদের কর্মকাণ্ড খণ্ডন করে এসছে। এবং এই সাংবাদিক বলুন বা রাজনীতিবিদ বলুন, রাজনীতিবিদ বলতে বোঝাচ্ছে শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগ ছাড়াও বামপন্থী বেশ কিছু রাজনৈতিক নেতা অনেকদিন ধরে জেলে আছেন বিনা বিচারে। তো সেগুলা কি করে মানে এইগুলো করে কি করে বাংলাদেশকে একটা নতুন সংস্কৃতি, নতুন রাজনৈতিক সংস্কৃতির দিকে নিয়ে যাওয়া হবে, এটা আমার মাথায় ঢোকে না। কারণ এইটাই ছিল বাংলাদেশের অতীতের রাজনৈতিক সংস্কৃতি। এখন আপনি যদি ওখান থেকে বলেন যে আপনি ওখান থেকে বেরিয়ে একটা নতুন বন্দোবস্তের দিকে যাবেন, তারপরে আপনি ঠিক ওরা যা করেছে ঠিক একই কাজই করবেন, তাহলে তো আপনি নতুন বন্দোবস্ত দিচ্ছেন না, আপনি জাস্ট পুরোনো বন্দোবস্তটাই আপনার নিজের স্বার্থে কাজে লাগাচ্ছেন। এবং এটাই হচ্ছে এই অন্তর্বর্তী সরকার এবং তার আশেপাশের যেই গোষ্ঠীগুলো আছে, তার সমর্থক গোষ্ঠী, তাদের প্রতিহিংসার পরায়ণতার প্রতিফলনই আমরা দেখছি এই আইন ব্যবহার করে যা করা হচ্ছে। এবং সেখানে যে আনিস আলমগীরের কথা আপনি
শুরুতেই বলেছিলেন বোধহয়। হুম, হুম। আনিস আলমগীরের কেসটা একটা উদাহরণ যে কিভাবে একটা সাংবাদিককে বিভিন্ন উপায়ে আম, কাবু করা যায় আর কি। তাহলে তো প্রশ্ন ওঠে যে এই সরকার যদি সত্যি কল্যাণমূলক কোনো কাজে হাত দিয়ে থাকে, কল্যাণমূলক বলতে আমরা এই মুহূর্তে পর্যন্ত একটা নির্বাচনকেই কল্যাণমূলক মনে করছি, যদি সেটাই ফ্রি ফেয়ার হয়, অংশগ্রহণমূলক তো হচ্ছেই না, যদি তাই হয় তাহলে এত আয়োজন কেন সরকারের? সাংবাদিকদের উপরে নির্যাতন চালিয়ে আর সবাইকে, অন্য সবাইকে ভীতির মধ্যে রাখা, কিংবা জুলাই আন্দোলনে যারা জড়িত সামনে সারি তাদেরকে দায় মুক্তি আইনে মুক্ত রাখা, আহ, উপদেষ্টাদেরকে পর্যন্ত বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হচ্ছে, উপদেষ্টাদের পরিচালক পদে দেওয়া হয়, এটা তো অদ্ভুত একটা বিষয়, তাই না? তাহলে এত বিতর্কে কেন যাচ্ছে সরকার যদি সত্যি একটা নির্বাচন দিয়ে বিদায় হতে চায়? এখানে খুব ইন্টারেস্টিং, এই যে তিনজনকে বিমানে পরিচালক করা হলো, খলিলুর রহমান, ফায়াজ তৈয়ব এবং আরেকজন নাম ভুলে যাচ্ছি। আম, নির্বাচন কমিশনের সচিব। হ্যাঁ, আপনাকে এখন দেখতে হবে যে আগামী কয়েকদিন, আগামী 1 মাস বাংলাদেশ বিমান কোনো প্রক্রিয়রমেন্ট, কোনো বিমান ক্রয় চুক্তিতে যায় কিনা। কারণ আমার ধারণা হচ্ছে যে এদেরকে দেওয়া হয়েছে, খলিলুর রহমান কিছুদিন আগেই আমেরিকা গিয়েছিলেন, আমেরিকা থেকে তিনি ফিরেছেন কিছুদিন আগেই, এবং তারপরেই তাকে বিমানের পরিচালক বানানো হলো। এখন বিমান যদি কোনো বাংলাদেশ বিমান যদি কোনো উড়োজাহাজ ক্রয় করতে চায়, তাহলে তো তাদের পরিচালকদের পর্ষদের সম্মতি লাগবে। এখন আমি জানি না, আমি এটা একটা স্পেকুলেট করছি যে বাংলাদেশ সরকার তো আমেরিকাকে একটা আশ্বাস দিয়েছে যে তারা 25টা বোয়িং বিমান কিনবে আমেরিকার কাছ থেকে, যখন ওই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হচ্ছিল, বা বাংলাদেশের উপর যে শুল্ক হার কমানোর নিয়ে যেই আলোচনা হচ্ছিল, তখন এরকম একটা কমিটমেন্ট করেছিল বলে নিউজ খবরের কাগজে আমরা দেখেছি, এবং সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে ডিনাই করা হয়নি। এখন এটা হতে পারে যে আমেরিকানরা তাদেরকে বলেছে যে তোমরা তো কিনছো না, 25টা বিমান অর্ডার দাও। এখন সে অর্ডার দিতে গেলে তো বিমানের পরিচালনা পর্ষদের সম্মতি লাগবেই। তো এটা হতে পারে, এটা আমার স্পেকুলেশন, যে সরকার ওই পরিচালনা পর্ষদে 3জনকে ঢোকাচ্ছে যারা এটা এনশিওর করবে যে তোমরা অর্ডারগুলো দাও। আরেকটা বিষয় হচ্ছে যে এই সরকারের যদিও 1 মাসের কম এখন সময়, কারণ 12 তারিখে নির্বাচন হবে, তারপর থেকেই তো সে, 27 দিন। হ্যাঁ, এবং ইনফ্যাক্ট যখনই আপনার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলো, তারপরে থেকে কিন্তু এই সরকারকে একটা মিনিমাম সরকার হয়ে যাওয়ার কথা, যে এই সরকার আর কোনো পলিসিগত সিদ্ধান্ত নিবে না, কোনো কিছু করবে না, জাস্ট ডে টু ডে কাজ করবে। কিন্তু এই সরকারের কার্যকলাপ দেখে তো মনে হচ্ছে না তারা নিজেকে সেভাবে নিচ্ছে। তারা মনে করছে তারা যেভাবে চালিয়ে আসছে ঠিক সেভাবেই তারা চলছে। তো এখন দেখা যাচ্ছে যে রেফারেন্ডাম, একটা গণভোট দেওয়া হচ্ছে, সেখানে খোদ সরকার প্রধান থেকে শুরু করে সবাই সরকারের অর্থ ব্যয় করে একটা পক্ষের জন্য কাজ করছে। এখন এই যে পক্ষপাতিত্ব, এটা শুধু গণভোটে সীমিত নাকি সাধারণ নির্বাচনেও এই ধরনের কোনো পক্ষপাতিত্ব হচ্ছে বা হবে, সেটা নিয়েও তো একটা দুশ্চিন্তার বিষয় রয়ে গেছে। এই দুশ্চিন্তা আপনার রয়েছে কিনা, বা সেটি কি ধরনের দুশ্চিন্তার কারণ হতে পারে, আমি সেই প্রশ্নের উত্তর নিব। তো তার আগে আপনার যে স্পেকুলেশন, সেটা হচ্ছে স্পেকুলেশনের জায়গা থেকে আমি একটু প্রশ্ন করতে চাই, যদি যুক্তরাষ্ট্রের কে আশ্বাস দিয়েই থাকে, কেন তারা এটি ঘাড়ে দিচ্ছে যে কয়েকটি বিমান বা বোয়িং নিয়ে আসবে, কিনবে? আবার শুনতে পাচ্ছি যে পাকিস্তান থেকেও যুদ্ধ বিমান JF-17 নেবে। এত বড় বড় ইস্যুতে তারা কেন যাচ্ছে? তারা তো তাদের মেয়াদ আর 25-27 দিন বা বড় জোর 30 দিন। তো এই যদি আশ্বাস দিয়ে থাকে, সেখানে তারা কেন এটি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে? কেন তারা বলতে পারছে না যে নির্বাচিত সরকার আসবে তারা এটি করবে? আমার মনে হয় সেটা বলার মতো অবস্থানে তারা, আমার মনে হয় সেটা বলার মতো অবস্থানে তারা নেই। তারা বোধহয় এই সরকার এমন কিছু কাজ করছে, এটা একটা তাদের এজেন্ডা ছিল, যেমন 2টা বন্দর বিদেশি কোম্পানিকে লিজ দেওয়া বা তাদের পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়া। এগুলা এগেইন, এগুলো তো একটা অন্তর্বর্তী সরকার করার কথা না, এগুলো একটা বড় পলিসিগত সিদ্ধান্ত, এগুলো করবে নির্বাচিত সরকার, কিন্তু তারা করছে কারণ তাদের এই একটা এজেন্ডা তাদের ছিল, এবং তারা এজেন্ডা মাফিক তারা কাজ করছে, এবং তাদের এই এজেন্ডা বাস্তবায়নের জন্যই এই খলিলুর রহমান, লুৎফর সিদ্দিকী, তৈয়ব ফয়েজ, এদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে এসছেন দেশে, এবং তার বিশেষ সহকারী করে নির্বাহী ক্ষমতা দিয়েছেন, এবং বিশেষ সহকারী করেছেন হয়তো এই কারণেই যে তারা সবাই কি বলবো বিদেশি নাগরিক, তাদের দ্বৈত নাগরিকত্ব আছে, এবং বাংলাদেশ আইনে হয়তো আপনি একজন দ্বৈত নাগরিক মন্ত্রী বা MP হতে পারেন না। সেজন্য তাকে বিশেষ সহকারী করে
কিন্তু মন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী, যেরকম ডক্টর আলী রিয়াজকেও এই একই জিনিস করা হয়েছে, বিশেষ সহকারী, কিন্তু তারা কিন্তু একটা নির্বাহী ক্ষমতা ব্যবহার মানে তাদের দেওয়া হয়েছে। সো এটা করাই হচ্ছে তার এই এজেন্ডা বাস্তবায়নের জন্য, এবং তিনি এজেন্ডাটা বাস্তবায়ন করে যাচ্ছেন এবং করে যাবেন শেষ দিন পর্যন্ত। সো আমার এসব দেখে মনে হয় যে এই সরকার যখন ক্ষমতায় আসে তারা কিন্তু 1.5 বছরের কথা মাথায় রেখে আসেনি। আমার মনে হয় তারা 5 মেবি 10 বছরের একটা চিন্তা করে এসেছিল। এবং আপনি দেখবেন যে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা, সরি তত্ত্বাবধায়ক বলছি আবার, এটা মুখ থেকে বেরিয়ে যাচ্ছে, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার 2-1 দিনের মধ্যে, না তার আগেই বিএনপি যখন তার প্রথম জনসভা করে শেখ হাসিনার পতনের পর ঢাকায়, সেখানে কিন্তু তারা দাবি করেছিল 6 মাসের মধ্যে নির্বাচন। সেটা তো হয়নি, এখন 1.5 বছর পর নির্বাচন হচ্ছে। এখন সেই 6 মাসের মধ্যে নির্বাচন যখন হয়নি, কেন হয়নি? কারণ এই সরকার বললো যে আমরা তো শুধু নির্বাচন করতে আসিনি, আমরা বিচার করব, আমরা সংস্কার করবো, এই করবো সেই করবো। তো এত সব দায়িত্ব তাদেরকে কে দিল? হ্যাঁ, এটা এখন তারা বলে এটা জনগণ দিয়েছে বিপ্লবের মাধ্যমে। ঠিক আছে, তারা নিজেদেরকে বিপ্লবী সরকার মনে করেন, কিন্তু আসলে তো না, কারণ তারা তো সংবিধান অনুযায়ী সব করার, একদিকে যখন দরকার তখন বলছে সংবিধানে এই আছে, যখন প্রয়োজন নেই তখন বলে আমরা বিপ্লবী সরকার। সো এটা একটা খিচুড়ির মধ্যে দিয়ে গেছে। তো কেন এজেন্ডা বাস্তবায়ন করতে হবে, নাকি তাদের আসলেই সেই চিন্তা এখনো রয়ে গেছে, ভেতরে অন্য কিছু কোনো খেলা চলছে? এর আগে আমরা দেখলাম যে 30 বছরের জন্য বন্দরগুলো দেওয়া হলো, করিডোর দেওয়ার কথা ছিল, সেটি এক পর্যায়ে থেমে গেছে সেনাবাহিনীর আপত্তির মুখে, বিএনপির আপত্তির মুখে। এখন আবার এই যে বোয়িং কেনা টেনা, যদি এটা সত্য হয়ে থাকে, তাহলে কি আমরা বলবো যে ভিন্ন কোনো সিদ্ধান্ত, ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে এবং নির্বাচন আসলে না হওয়ার সম্ভাবনা রয়েছে? আমার কেন জানি মনে হয় যে নির্বাচন না হওয়ার সম্ভাবনা চেয়ে হওয়ার সম্ভাবনা বেশি। এটা একটা কারণ হচ্ছে যে এখন এই অন্তর্বর্তী সরকার, বিশেষ করে ডক্টর ইউনূস, সারা বিশ্বে, বিশেষ করে পশ্চিমা বিশ্বে এই জিনিসটা, ধারণাটা সৃষ্টি করেছেন যে তিনি একটা ভালো সুন্দর নির্বাচন উপহার দিয়ে চলে যাবেন। কাজেই তার কনসিস্টেন্সি হচ্ছে সেদিকে। তিনি কিন্তু বাংলাদেশের মানুষের সাথে খুব কমই মিশছেন। তিনি বাংলাদেশের মিডিয়ার সাথে কিন্তু তেমন কোনো মিশন নাই, মানে তাদের সামনে আসেন নাই। তিনি কোনো প্রেস কনফারেন্স করেন না, তিনি কোনো সাক্ষাৎকার দেন না দেশি সংবাদ মাধ্যমকে বা পত্রিকা বা টেলিভিশনকে। স্পেশাল ডেইলি স্টার, প্রথম আলো এবং নিউ এজে আর মানব জমিনের সম্প্রতি 3-4টা স্পেশাল ইন্টারভিউ এটা শুরুতে করেছিলেন, কিন্তু তারপরে কিন্তু তিনি তো যখন ঘটনা ঘটে, মানে সরকার প্রধানের তো উচিত যখন ঘটনা ঘটে, কোনো কিছু নিয়ে বিতর্ক হচ্ছে, তখন প্রেস মানে সামনে আসা এবং জনগণকে বোঝানো। তিনি ওই বিটিভিতে ভাষণ দিতেই পছন্দ করেন বেশি। তো সেসব দিকে মনে হয় যে তার যেই ভাবমূর্তি আছে পশ্চিমা বিশ্বে, সেই ভাবমূর্তি খুবই ক্ষুণ্ণ হবে যদি তিনি নির্বাচনটা না করেন, আমার এটা ধারণা। এবং তিনি চাইবেন যে কোনোভাবে যেন তার ভাবমূর্তি, বিশেষ করে পশ্চিমা বিশ্বে, যাতে সে ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়। এবং সে কারণে আমি মনে করি যে এই নির্বাচন দিয়ে চলে যাওয়াটা হচ্ছে তার জন্য বেস্ট সিনারিও। এই বেস্ট সিনারিও, হ্যাঁ, এখন একটা হতে পারে যে বর্তমানে যারা ক্ষমতাসীন, আমি এই ফ্রেজটা ব্যবহার করছি, বর্তমানে যারা ক্ষমতাসীন, এটা বোঝাতে যে আমি শুধু ওই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে কারা আছেন শুধু তারা না, তাদের আশেপাশের যে সাপোর্ট গ্রুপ আছেন বিভিন্ন গোষ্ঠীর, তাদের কথা বলছি। এখন তারা যদি চান যে না আমরা ক্ষমতায় থাকবো, নির্বাচন হবে না, কিন্তু ডক্টর ইউনূসকে আমরা বিদায় দিলাম, তিনি সসম্মানে, ওটা সসম্মানে হবে না, কিন্তু তারা একটা মানে ঢাকঢোল পিটাবে, যেটা সসম্মানে হচ্ছে যে তিনি রিটায়ার করলেন, তিনি চলে গেলেন, কিন্তু আমরা ক্ষমতায় থেকে গেলাম। এরকম একটা সিনারিওর কথা অনেকেই মানে আশঙ্কা করছে, এরকম একটা সিনারিওর কথা যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসতে পারে, কারণ যেহেতু বিএনপির একটা মানে কি বলবো মানে জোয়ার চলছে, হ্যাঁ একটা জোয়ার চলছে, বিশেষ করে তারেক রহমান দেশে ফেরার পর এবং খালেদা জিয়ার মারা যাবার পর যেই একটা শোকের মাতম হয়েছে দেশে, সবকিছু বিএনপির পক্ষে গিয়েছে। সো একটা গণজোয়ার আছে এবং সব নেতা, সব রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ীরা লাইন ধরে তারেক রহমানের সাথে দেখা করতে যাচ্ছেন, একটা সিগন্যাল যে সবাই মনে করছে যে তারেক রহমানই নেক্সট প্রাইম মিনিস্টার হবে। কিন্তু ওদিকে জামায়াতে ইসলামীও কাজ করে যাচ্ছে তলে তলে প্রকাশ্যে, এবং অনেকে মনে করছেন যে বিএনপির জন্য বিষয়টা অত সহজ হবে না। সবাই যত সহজ মনে করছে তত সহজ হবে না, এবং বিভিন্ন নির্বাচনী এলাকায় কোনোভাবে জামায়াতে ইসলামী একটা সারপ্রাইজ এনে দিতে পারে, এরকম লেখালেখি অনেকে করেছেন।
সেটা হবে কিনা আমি তো আমার কাছে তো একটা ক্রিস্টাল বল নাই, আমি তো ভবিষ্যৎবাণী করতে পারবো না, কিন্তু এরকম একটা কথা আছে। এবং আপনি দেখেন জামায়াতের নেতা ডক্টর শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান, তিনি তো ডক্টর না, ডাক্তার, তিনি তারেক রহমানের সাথে দেখা করলেন জানুয়ারি মাসের 1 তারিখে, এবং সেখানে গিয়ে তিনি একটা প্রস্তাব দিয়ে আসলেন যে নির্বাচনের পরে তারা সব মিলেমিশে কাজ করবে। তো মিলেমিশে কাজ করার মানেটা কি? মানে যেরকম আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মিলেমিশে কাজ করেছে আগে, জাতীয় হুম, হুম। পার্টি সংসদের বিরোধী দল, কিন্তু তারা মিলেমিশে কাজ করতে গিয়ে তাদের নেতারা ক্যাবিনেটেও পজিশন পাচ্ছে। তাহলে কি কি বিরোধী দল সেটাই বুঝতে পারছেন। তো সেটাই যদি হয় তাহলে সেটা বিএনপি ক্ষমতা, ইলেকশন জিতলেও জামাত চাইবে তার সাথে মিলেমিশে কাজ করতে, তাহলে সংসদে কোনো বিরোধী দল থাকবে না, কারণ সবাই মিলেমিশে কাজ করছে। আর যদি জামাত কোনোভাবে ইলেকশনে জেতে, তাহলে বিএনপির জন্য এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন হবে, কারণ তারা যদি মিলেমিশে কাজ করতে চায়, তার মানে জামাতকে তারা জবাবদিহিতার আওতায় আনতে পারবে না, তারা রাস্তায় আন্দোলন করতে পারবে না, কারণ তারা সরকারের সাথে মিলেমিশে কাজ করছে। তো এই মিলেমিশে কাজ করার যে প্রস্তাব শফিকুর রহমান দিয়েছেন তারেক রহমানকে, এটা আমার হিসেবে খুবই বিপজ্জনক। যেই ক্ষমতা, যেই নির্বাচনে জিতুক না কেন, এই মিলেমিশে কাজ করার বিষয়টা যদি তারা নেয়, তাহলে এটা খুবই বিপজ্জনক হবে। সেটা তো আফটার গভর্নমেন্ট ক্রিয়েশন, মানে ফর্ম, মানে গভর্নমেন্ট ফর্ম করার পরে এটি হতে পারে। কিন্তু তার আগে আপনি যে আশঙ্কার কথা বলছিলেন, সেই আশঙ্কাগুলো কি এটি যে বিএনপি যা ভাবছে তা নাও হতে পারে, বা মানুষ যা ভাবছে বিএনপি চলেই আসছে ক্ষমতায়, সেটি নাও হতে পারে, ভিন্ন কোনো শক্তি ভিন্ন কোনো উপায়ে ক্ষমতায় আসতে পারে? মানে এই আশঙ্কার একটাই ভিত্তি হচ্ছে যে গত 1.5 বছর কারা ক্ষমতা কেন্দ্রে ছিল। বিএনপি সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দল হলেও তারা ঠিক সেইভাবে ক্ষমতার কেন্দ্রে ছিল না। ক্ষমতার কেন্দ্রে ছিল জামায়াতে ইসলামিক, ক্ষমতা কেন্দ্রে ছিল অন্যান্য কিছু ইসলামী গোষ্ঠী, ক্ষমতা কেন্দ্রে ছিল এমনকি মানে পরে যে যে ছাত্র নেতারা যারা পরে এনসিপি গঠন করলো, তারাও তারা অনেক বেশি ক্ষমতার কেন্দ্রে ছিল, বিকজ ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকেই তার নিয়োগকর্তা হিসেবেই ঘোষণা করেছিলেন যে, এবং বলেছিলেন যে তারা যখন চাইবে আমি তখন চলে যাব। অর্থাৎ এই ছাত্র নেতারাই তার পরিচালক শক্তি। এখন এরা যদি মনে করে, এখন তো তারা বেশিরভাগই এনসিপি নেতা, তারা যদি মনে করে যে নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে এবং বিএনপি তাদেরকে ছাড়াই দেশ শাসন করবে, তাহলে তো তারা ক্ষমতার বাইরে চলে গেল। এখন তাদের হাতে, তাদের জন্য ক্ষমতা থাকার রাস্তা দুইটা, একটা হচ্ছে ওই শফিকুর রহমানের মিলেমিশে কাজ করার ব্যাপারটা, তাহলে তারা সেই ক্ষমতার অংশীদার থাকলো, অথবা নির্বাচন না করে হয়তো ডক্টর ইউনূস বিদায় নেবেন, কিন্তু এই অন্তর্বর্তী সরকার হয়তো কিছু মানে লোকজন পরিবর্তন হবে, কিন্তু তারাই এটার পরিচালক শক্তি হিসেবে থাকবেন। তো এইটা হচ্ছে একটা আশঙ্কা। কারণ এই আশঙ্কা কতটুকু বাস্তবে প্রতিফলন হবে আমি জানি না, কিন্তু এই আশঙ্কা অনেকে করছেন, এবং এটা এটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো আশঙ্কা না। আশঙ্কাটা আমাদের জন্য বিপজ্জনক। অনেক অনেক ভালো থাকুন সাংবাদিক সাবির মুস্তফা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক